আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে ইয়েস বাংলা টিভির পক্ষ থেকে সামাজিক অবক্ষয়ের আ চরম একটি বিষয় নিয়ে এখন আপনারা অনেকেই বলতে পারেন যে, "ভাই আপনারা তো দূরে থাকেন, বাংলাদেশে থাকেন না, বাংলাদেশের বাইরে থাকেন, আরেক দেশের নাগরিকত্ব নিয়ে আছেন আপনারা। তো বাংলাদেশ নিয়ে আপনাদের এত মাথা ব্যথা কেন?" দেখুন আফটার অল ওই যে একটি বিষয় কারণ আ আমরা আমাদের সন্তানরা হয়তো অনেকেই এই দেশের বাইরে জন্মগ্রহণ করেছে, জন্মসূত্রে সে দেশের নাগরিকত্ব পেয়েছে। আর আমরা যারা কিনা সেইম আমাদের সন্তানদের মতো ধরুন জন্মসূত্রে যদি নাগরিকত্ব পেয়ে থাকতাম এখানে, তারপরেও একটা কথা মনে রাখবেন, নারীর একটা টান বলে একটা বিষয় রয়েছে। আমার দীর্ঘ প্রবাস জীবনের, আমার দীর্ঘ এই বিদেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে একটা কথা বলি। আজ থেকে প্রায় ধরেন ৪০০ বা ৫০০ বছর ধরে আমেরিকাতে মাইগ্রেট করা শুরু করেছে কারা? সাদা বর্ণের মানুষগুলো, কালো বর্ণের মানুষগুলো, চাইনিজরা, এশিয়ানরা, আ তারপরে সারা সারা বিশ্বের মানুষগুলোই তো এখানে মাইগ্রেট করে এসে একে একটা মেল্টিং পয়েন্ট আজকে ল্যান্ড অফ ইমিগ্রেন্টস এটাকে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বলা হয়। তো একটা জিনিস আমি খেয়াল করছি যখনই আমরা সাদাদের সাথে কথা বলি বা কালোদের সাথে কথা বলি, ওয়ান্স এগেইন এই কাউকে সাদা বা কালো হিসাবে সিগনিফাই করাটাও আসলে এটি শ্রুতিকটু এবং এটা ঠিক না আসলে। আমরা সবাই তো এক উপরওয়ালার সৃষ্টি, তাই না? তার কথা প্রসঙ্গে রেফারেন্স হিসেবে বোঝানোর জন্য কথাটি বলছি। আমি খেয়াল করে দেখেছি আপনি যে জাতের যে বর্ণের মানুষের সাথে কথা বলুন না কেন, তারা তাদের সেই নারীর টানটা ফিল করে। যেমন ককেশিয়ান বা সাদাদের কথা যদি বলেন, ওরা ওদের সেই ইউরোপিয়ান কালচারটা ওদের ভিতরে এখনও আছে। যেমন ইটালিয়ানরা তারা প্রচুর পাস্তা খায়, পিজ্জা খায় এবং আমেরিকাতে যে কেউ জানবে, আপনারাও জানবেন যে ইটালিয়ানদের মতো পিজ্জা কেউ বানাতে পারবে না। এটা ওদের ডিএনএর ভিতরে আছে। আ এটি একটি বিষয় গেল। তো এরকম প্রত্যেকটা জাতিরই, প্রত্যেকটি বর্ণেরই কিছু, কিছু ব্যাপার থাকে, যেটি তারা পৃথিবীর যেখানেই যাক না কেন, তাদের ব্লাডের ভিতর দিয়ে, তাদের ডিএনএর ভিতর দিয়ে নিয়ে যায়। যার জন্যই আপনার যতই বলেন না কেন, আপনাদের এত মাথা ব্যথা কেন, আপনারা তো বাইরে থাকেন, ভালো আছেন, অনেক কথা বলতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ওই নারীর টান, ফর এক্সাম্পল মনে করেন আমি 3rd জেনারেশনে এসেছি, যেটা কিনা এখানে হয় নাই। তারপরেও কথার কথা বলছি বা 4th জেনারেশন আজকে এখানে এসেছি। বা ধরুন আমার বংশগতি আজ থেকে 100 বা 200 বছর আগে এসছে। কিন্তু যেহেতু যতক্ষণ পর্যন্ত আমি জানতেছি যে আমার ব্যাকগ্রাউন্ড বাংলাদেশ থেকে আসা অথবা 200 বছর আগে তখন ব্রিটিশ ইন্ডিয়া ছিল, মনে রাখবেন সেই ব্রিটিশ ইন্ডিয়া বা সেই 3 ভাগের যে কোনো একটা ভাগ নিয়ে একটি কথা বা গল্প খেতে বসে ভাষায় আলোচনায় পৃথিবীর যেখানেই যান না কেন এই বিষয়গুলো আপনার সঙ্গে সঙ্গে যাবে, এটা আপনারা স্বীকার করতে পারবেন না। কাজেই এই কথাটি আমার মনে হয় আপনাদের কখনোই বলা উচিত না, আমাদের মতো যারা বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশ নিয়ে আমরা কোনো কথা বলি। কারণ দিন শেষে ওই যে নারীর একটি টান, সেখান থেকে এই বিষয়গুলো, ভালোবাসাগুলো, আবেগগুলো আসে। আচ্ছা, তো যাই হোক, এখন যে বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি সেটা হচ্ছে একটি ভিডিও আমি কোনায় দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখবেন। এটি রিসেন্টলি সম্ভবত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাতে রয়েছে। এটি খুবই সুপরিচিত একটি জেলা, সুপরিচিত একটি থানা বাংলাদেশের। এখানে বলা হয় 99.9% মানুষ শিক্ষিত। একসময় বলা হতো সচিবালয়, সচিবরা সবাই নাকি বৃহত্তর কুমিল্লা অঞ্চলে। ওনারা খুব শিক্ষিত অঞ্চলের মানুষ। খুবই ভালো কথা, বাংলাদেশে অনেক অঞ্চলে এরকম রয়েছে। কোনো অঞ্চলকে ছোটো, কোনো অঞ্চলকে বড় করছি না, কোনো ভাষাকে ছোটো, কোনো ভাষাকে বড় করছি না। কিন্তু একটি বিষয় এই ভিডিওটি দেখে আমি আপনাদের বলতে চাচ্ছি, এটি বাংলাদেশের রাজশাহীতেও হতে পারতো, এটি বগুড়া, দিনাজপুরেও হতে পারতো, এটি চট্টগ্রাম, বরিশালেও হতে পারতো। এখানে আমার উদ্দেশ্য বা পয়েন্ট সেটা না। আমার পয়েন্টটা হচ্ছে আপনারা তো বাংলাদেশের একটি শ্রেণী বা একটা ক্লাস তৈরি হয়েছে, সবসময় আমি দেখে আসছি, যারা কিনা পাশ্চাত্যকে নিয়ে কটু করে কথা বলে যে পাশ্চাত্য এই, পাশ্চাত্য সেই। আপনারা একটা নতুন কিছু এস্টাবলিশ করতে চান। কিন্তু দেখুন, ব্রিটিশরা যেমন আমাদেরকে ২০০ বছর শাসন করে গিয়েছে ভারত ভারত ব্রিটিশ ইন্ডিয়া বলতে বা ভারতবর্ষকে, সেম ওয়েতে আমাদের বাংলাদেশের মতো একটি ছোট্ট দেশ, বাংলাদেশের মতো একটি মধ্যম আয়ের দেশ বা যেটাই বলুন স্বল্প আয়ের দেশ, আপনারা আপনাদেরকে কতগুলো বিষয় আসলে খেয়াল রাখতে হবে। কারণ আমার বন্ধু-বান্ধব অনেকে হয়তো ভিডিওগুলো দেখছে বা দেখবে সামনে। তারা বাংলাদেশের অবস্থান অনেকে অনেক বড়, বড় জায়গায় যদিও বড় বিষয়টা, ছোট বিষয়টা আপেক্ষিক রয়েছেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে থেকে দেশের বাইরে ১৫ দিনের জন্য বেড়াতে এসে সেই বেড়ানোর অভিজ্ঞতা আর পার্মানেন্টলি বা নাগরিকত্ব নিয়ে আরেকটি দেশে বা দেশের বাইরে পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে অথবা যে কোনো স্ট্যাটাস নিয়ে ১০, ১৫, ২০ বছর, ৩০ বছর, ৪০ বছর থাকা, এই অভিজ্ঞতা কিন্তু কখনো এক হতে পারে না। কাজেই আশা করি আমার কথা বোঝার চেষ্টা করবেন, কারণ অভিজ্ঞতা একটি ফ্যাক্টর। আপনারা আপনাদের বাংলাদেশের অঙ্গনে হয়তো অনেক বড় একটি অবদান রেখে যার যার অবস্থানে অনেক বড় কিছু করে ফেলেছেন, সমাজকে কন্ট্রিবিউট করছেন, খুবই ভালো কথা, কংগ্রাচুলেশনস। কিন্তু কখনোই আপনারা মনে করবেন না যে আপনারা ওখানে বসেই সব জানছেন যে বিদেশে কী হয়। সেইম ওয়েতে আমরা এখানে বিদেশে থেকে আমরা কখনোই জানছি না বাংলাদেশে কী হয়, কারণ আমরা তো ওখানে থাকছি না। এটা বাস্তবতা, এটা মেনে নিতে হবে। তো যাই হোক, এই কথাগুলো না বলে আমি এখন মূল পয়েন্টে আসছি, সেটি হচ্ছে এটি যে দেখুন,
এই যে কথাগুলো কেন বলছি, কারণ এই ধরনের ভিডিও যখন আপনার ভাইরাল হয় বা এই ধরনের ভিডিও যখন আপনার ব্রডকাস্টিং হয়, তখন কিন্তু এটা ফার্স্ট ওয়াল বলেন, সেকেন্ড ওয়াল বলেন, থার্ড ওয়াল বলেন, যদিও এগুলো আপেক্ষিক বিষয়, সারা বিশ্বের মানুষ এই ভিডিওগুলো দেখে। এবং বাংলাদেশের মতো দেশের ক্ষেত্রে এই ক্ষেত্রে ওয়ান্স এগেন আমি বাংলাদেশের আগের সরকার, বর্তমান সরকার, ভবিষ্যৎ সরকার, সরকার এবং আইন নিয়ে আমার কোনো সেই নাই। আইন এবং সরকার কখনো একটি সমাজকে সম্পূর্ণ শুদ্ধ করতে পারে না, যতক্ষণ পর্যন্ত সমাজের মানুষগুলো নিজের থেকে কোঅপারেশনের মাধ্যমে একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তোলে। আমি এইটা বিশ্বাস করি। কারণ দেখুন, এই ধরনের এই যে একটি বিচার এখানে দেখানো হচ্ছে, এই যে বিচার কেন্দ্রটা, বিচার কার্যটা দেখানো হচ্ছে, এখানে যে সাবজেক্ট বা যাকে বিচার করা হচ্ছে, বলা হচ্ছে উনি একজন মাদক ব্যবসায়ী বা উনি একজন এ অপরাধ করেছেন, ও অপরাধ করেছেন। অবশ্যই অবশ্যই আমি তার এই অপরাধের পক্ষে কথা বলছি না বা সাফাই গাচ্ছি না। এমনকি আমি সেই যে বিষয় বা সেই যে একটা ব্যক্তি, সে ব্যক্তি হিসাবে আমি তাকে চিনিও না, আমি তাকে জানিও না। বাট আমি যে কথাটি বলছি বা বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে বাংলাদেশের মতো দেশে বা পৃথিবীর সব দেশে এখন কিন্তু একটা বিচার ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনারা এই পঞ্চায়েত অথবা এই সালিসি বিচারের মাধ্যমে প্রায় দেখা যাচ্ছে বাংলাদেশের সম্ভবত ফতোয়া জারির উপরে নিষেধাজ্ঞা রয়েছে, আমি যদি বললা বলি, আপনারা আমাকে কারেকশন করে দেবেন। এই ধরনের সালিসি বিচারের ক্ষেত্রে আমার মনে হয় কিছু মাইল মিটার রয়েছে, কতখানি করতে পারবেন, কতখানি করতে পারবেন না। যেমন ভারতে আমি যতটুকু জানি, ইন্ডিয়াতে পঞ্চায়েত সিস্টেম এখনও আছে এবং আমি শিওর তাদের অনেক লিমিটেশন বা অনেক রেস্ট্রিকশন আছে, তো কতটুকু তারা করতে পারবে, কতটুকু করতে পারবে না। এই ধরনের সালিসি বিচারে, সে বিচারটা মাদক বিষয়ে হোক বা পারিবারিক যে কোনো বিষয় হোক, পরকীয়া কেস হোক, যে কোনো বিষয় হোক, আরও অনেক বিষয় রয়েছে, আমি এগুলো বলি, এই শব্দগুলো এগুলো বলতেও আমার খারাপ লাগছে এখানে। তো সেই বিচারে সম্ভবত আপনি কি কারো গায়ে হাত দিতে পারবেন, এরকম কোনো আপনার অনুমোদন আপনার দেওয়া আছে এই ধরনের সালিসি ক্ষেত্রে? এই যে আঞ্চলিক পর্যায়ে পাড়ায় মহলায় যে সালিসিগুলো বাংলাদেশে এখনও হচ্ছে, আমি বাংলাদেশ নিয়ে এখন কথা বলছি, আপনারা আমাকে দয়া করে সুনিশ্চিত করবেন যে আফটার অল আপনারা গায়ে হাত দিতে পারবেন কি না। আমার মনে হয় আপনারা পারবেন না। কোনো আইনেই আসলে আমার মনে হয় আপনারা কেউ কারো গায়ে হাত দিয়ে দেওয়ার অধিকার রাখেন না। আপনারা আইনের কাছে সোপর্দ করার মতো কী বলে, আইনের কাস্টডিতে দেওয়ার এইটুকু পর্যন্ত আপনাদের দায়িত্ব মনে হয়। গায়ে মনে হয় হাত আপনারা দিতে পারবেন না। তো এই ক্ষেত্রে এই গো বেচারা যিনি মার খাচ্ছেন বা যিনার চশমা বাঁধা হচ্ছে, চোখ বাঁধা হচ্ছে গামছা দিয়ে, যে প্রক্রিয়ায় বাঁধা হচ্ছে, পুরো ভিডিওটা আমি এখানে দিতে পারছি না, নিশ্চয়ই কমিউনিটি স্ট্যান্ডার্ডের অনেক গাইডলাইন্স আপনি জানেন, এগুলো দিতে হয়, এগুলো মানতে হয় ফেসবুক, ইউটিউব সব জায়গাতে। অবশ্যই এটা স্ট্যান্ডার্ড দরকার রয়েছে, বাট অ্যাটলিস্ট আপনারা সম্পূর্ণ ভিডিও কোনো জায়গায় হয়তো দেখে ফেলেছেন বা ইউটিউবে বুঝতে পারছেন তার চোখ বাঁধার যে প্রক্রিয়াটা, যেভাবে চোখটি বাঁধা হচ্ছে বা সব কিছু মিলিয়ে যেভাবে তাকে হাঁটু গেড়ে বসে হাতটা দিয়ে হাঁটুর নিচে আবার একটি রোলার ঢুকানো হচ্ছে বা একটি বাঁশ ঢুকানো হচ্ছে। বাকিটা ইতিহাস আপনারা ভিডিও দেখে নিয়েছেন বা দেখবেন হয়তো, বা যে এনিওয়ে যারা দেখেছেন, আমি একটি কথাই বলতে চাই, এই বর্তমানে 2026 সালে এসেও এইভাবে একটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে, সালিসি প্রক্রিয়ার মাধ্যমে শুধু এক পক্ষের কথা শুনেই, ও যে গো বাচ্চারা ওকে যে আপনারা মারছেন, তারও তো হয়তো একটা সে থাকতে পারে, ইভেন তো সে অপরাধ করেছে, আমি মানলাম সে অপরাধ করেছে। তো যার জন্যই এই কথাটা সম্ভবত বলা হয় যে আইনের কাছে সোপর্দ করা। কারণ আদালতে বিষয়টা গেলে সে তখন তার পক্ষে অথবা তার পক্ষের উকিল এসে সেখানে ডিফেন্স করার একটা সুযোগ থাকতো। এখানে কি তাকে আপনারা সে কথাগুলো বলার সুযোগ দিয়েছেন? অথচ সরাসরি আপনারা যেভাবে গামছা বাঁধছেন, যেভাবে হাঁটু নিচে হাত দিচ্ছেন, রোলার ঢুকিয়ে আপনারা যেভাবে শারীরিক এবং পাশবিক নির্যাতন করছেন বা করলেন, এইটি বাংলাদেশ সরকারের কোন আইনে সিদ্ধ? এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখতে চাই। এবং এটা কি মানবাধিকার লঙ্ঘন না? অবশ্যই এটা একটি মানবাধিকার লঙ্ঘন। এটা আমার ব্যক্তিগত মতামত, আমি মনে করি। এখন আপনারা হয়তো অনেকেই বলবেন, না আপনাদের থেকে সমাজ ব্যবস্থা, এখানকার সমাজ ব্যবস্থা সমান না এবং এভাবে বিচার না করলে আসলে হবে না। আমি জানি পক্ষের বিপক্ষে অনেক কথা থাকবে। ওয়ান্স এগেন আমি সেই সুতর্ক বা কুতর্কে আপনাদের সঙ্গে যাব না। আমি শুধু বলতে চাচ্ছি যে আপনারা যদি এইভাবে পাড়ায় সালিসি বিচারের মাধ্যমে প্রত্যেকটা সো কল সাবজেক্ট বা অপরাধীকে ধরে নিয়ে এসে ওয়ান সেকেন্ড কোর্টে প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে কিন্তু আপনি অপরাধী বলতে পারছেন না, যদি বাংলা বলি। আমি কোনো আইনের ছাত্রও না। তো সেই ক্ষেত্রে তাকে যদি আপনারা এইভাবে পার্শ্ববর্তী নির্যাতন করেন এবং এভাবে ভিডিওগুলোকে ভাইরাল করে দেন, আন্তর্জাতিক বিশ্বে এই ভিডিওগুলো তারা দেখছেন, তারা আমাদের সাথে কথা বলেন। দিন শেষে আমাদের মাতৃভূমি, আপনাদের মাতৃভূমি বা আমাদের মাতৃভূমি যেটাই বলেন, দিন শেষে নারীর টানে ওয়ান সেকেন্ড যে দেশ থেকে আমরা বা আমাদের ব্যাকগ্রাউন্ডে এসছে, সেই বাংলাদেশের যে ভাবমূর্তি, সেই ভাবমূর্তিটা কতটুকু ভালো হচ্ছে না ক্ষুণ্ণ হচ্ছে, এটুকু আপনাদেরকে মাথায় রাখতে হবে।
এই ধরনের ভিডিও পৃথিবীর যে কোনো দেশের যে কোনো জায়গা থেকে আসতে পারে আমি জানি, কিন্তু সামহাও দেখবেন আমাদের অঞ্চল থেকে এই ভিডিওগুলো বেশি বেশি ভাইরাল হচ্ছে। এবং দিন শেষে আপনাকে এটাও খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু বাংলাদেশের যে টোটাল অর্থনীতি, এর একটি বড় অংশ প্রবাসীদের টাকা যেমন চলে, আমার বোনদের সেলাই করা কাপড় বিক্রি করে গার্মেন্টসের টাকা যেমন চলে, আরেকটি অংশ আপনাদের ট্যাক্সের পয়সা। আপনারা কিন্তু এখন পদে পদে ট্যাক্স দেন, এবং এতে করে বাংলাদেশের অর্থনৈতিক অনেক উন্নয়নও হয়েছে। এমনকি ট্রাফিক সিস্টেমও আমি দেখছি বাংলাদেশে এখন অনেক অনেক ইনফোর্স করা হচ্ছে রুলসগুলোকে, এআই সেট আপ করা হয়েছে, এবং রুলস অ্যান্ড রেগুলেশন অনেক অনেক আগের থেকে অনেক স্ট্রিক্ট করা হচ্ছে। তাতেও যদি আপনার রাস্তাঘাটে দুর্ঘটনা কমে, শুধু ঈদেই খেয়াল করে দেখুন কী পরিমাণ মানুষ দুর্ঘটনায় বাংলাদেশে মারা যায়। পৃথিবীর সব দেশে রোড অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, এখানেও মারা যায়। তারপরেও আমার মনে হয় আপনার প্ল্যানিং যত হাই হবে এবং ট্রাফিক ল যত বেশি ইনফোর্স করা হবে বাংলাদেশের মতো দেশে, তত বেশি অন্তত আমাদের আহত বা নিহত সংখ্যা হয়তো কমে আসতে পারবে। যদিও অবশ্যই আপনি আহত বা নিহত হবেন কি হবে না, এটার উপরে আপনার নির্ধারিত থাকে আগে থেকে, আমরা বিশ্বাস করি। তো যাই হোক, এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের চিত্রগুলো যখন সারা বিশ্বে বিভিন্ন মানুষ এবং বিভিন্ন এজেন্সিগুলো বা বিভিন্ন দাতা সংস্থাগুলো যখন দেখে, তাদের মনে কী ধারণা হয় আপনার মনে হয়? আর আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আমি যদি ভুল না বলি, বাংলাদেশকে 1971 সাল থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি আর্থিক সহযোগিতা, সবচেয়ে বেশি আর্থিক সহায়তা আর শর্তে বা বিনা শর্তে মার্কিন যুক্তরাষ্ট্রে সম্ভবত করে আসছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় করে আসছে। আপনারা একটু অনলাইনে গিয়ে সার্চ করে দেখবেন USAID, তারপরে আপনার বাংলাদেশে না আছে CRA কেয়ার, তারপরে কারিতাস, কত কত এনজিও, যে এনজিওগুলো তাদের ডোনারের সবচেয়ে বড় ফান্ডটা দেখবেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই আসে। কোভিডের সময় না সবচেয়ে বেশি ভ্যাকসিন আমেরিকা সম্ভবত আপনাদেরকে ফ্রি দিয়েছে। আপনারা খেয়াল করে দেখুন, এই বাংলাদেশের মতো দেশগুলোকে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা অনেক পয়সা দিয়ে, এখানে আমাদের নিজের মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টারনালি অনেক অনেক হোমলেসনেস থেকে শুরু করে আরও অনেক অনেক বিষয়, আর 10টা দেশের মতো এখানে কিছু কিছু ইন্টারনাল বিষয় রয়েছে যেগুলো তেনারা এখানেও অ্যাড্রেস করছেন, চেষ্টা করছেন। বাট অ্যাট দ্য সেম টাইম এই মার্কিন যুক্তরাষ্ট্রের পয়সা দিয়েই কিন্তু বাংলাদেশের মতো পৃথিবীর অনেক দেশকে অনেক অনুদান দিয়ে অনেক প্রজেক্ট রান করা হয় সামাজিক উন্নয়নের জন্য। মানুষ যেন দুটো খেতে পারে, মানুষ যেন একটু সুপেয় পানি পায়, বাথরুম ব্যবহার করতে পারে। এই যে প্রজেক্টগুলো, এনজিও যে কাজগুলো সে আপনাদের ঘরে করে দেয়, এই পয়সাগুলো কোত্থেকে আসে আপনারা কি একটু খোঁজ নিয়ে দেখেছেন? এবং লাস্ট বাট নট লিস্ট যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার মাধ্যমে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে অ্যাবসলিউটলি তার এক্সটার্নাল যে ইমেজ সেটা কখনোই ভালো হয় না। এবং মনে রাখবেন, এই ধরনের ভিডিও মানুষের ব্রেনে বা এই ধরনের চিত্র বা তথ্যচিত্র মানুষের ব্রেনের ভিতরে কিন্তু অনেক দিন থাকে, এবং সহজে মানুষ এটা কিন্তু বলতেও পারে না। অনেকে দেখবেন ঘুমাতে যাওয়ার আগেও এই জিনিসটা তার মাথার ভিতরে কাজ করছে, ঘুমাতে যাওয়ার পরেও কাজ করছে। এবং আপনি যদি মনোরোগ বিশেষজ্ঞদের সাথে কথা বলে ওনারা বলবেন যে এই ধরনের ভিডিওগুলোর নেগেটিভ ইম্প্যাক্টই বেশি আমাদের ব্রেনে থাকে। আসলে সামাজিক ইম্প্যাক্টের কথাটা এতক্ষণ বললাম। কাজে আশা করি বাংলাদেশের গ্রামে গঞ্জে এইভাবে সালিশে, আমার মনে হয় জমি জমা বিষয়ক সালিশ বা আরও অন্যান্য অনেক বিষয় রয়েছে সালিশ, যে বিষয়গুলো নিয়ে আপনারা সালিশ করে যদি আপনারা এখানে একটা সুরাহা করতে পারেন, তাহলে কথায় কথায় কোর্ট কাচারি না করে তাহলে সামাজিক উন্নয়নও যেমন হবে হয়তো বা, কিন্তু দিন শেষে যে বিষয়ে আপনার সালিশ করেন না কেন, গায়ে হাত দেওয়ার অধিকার সম্ভবত সালিশি বোর্ডের সেই সোকল চেয়ারম্যান, সেই মেম্বার বা সেই আপনার স্থানীয় জনপ্রতিনিধি যেই বসে থাকুন না কেন, তিনার নির্দেশেই আপনি তাদের গায়ে হাত দেবেন। এবং এই ভদ্রলোককে যেভাবে চোখ বাঁধা হচ্ছে এবং যিনারা মারছেন, খেয়াল করে দেখবেন তারা প্রত্যেকে দাড়ি টুপি এবং পাঞ্জাবি পরা। আপনারা কি বুঝেন এতে করে সত্যিকার অর্থে দাড়ি টুপি পাঞ্জাবি পরা মানুষ সম্পর্কেও বহির্বিশ্বের ধারণাটা কেমন জন্মাচ্ছে? ওই যে বলে না, কাম করে বেহুদা গাল খায় কুচি সুদ্ধা। অথচ যে ভদ্রলোক তাকে বাঁধছে, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য হাজি মানুষ হয়তো। আমি তার এগেনস্টে কথাটি বলছি না, বা দেখুন কত আগ্রহ নিয়ে উনি এখানে বাঁধছেন, কত আগ্রহ সহকারে। উনি কি ওনার নিজের সন্তান হলে এভাবে মানতে পারতেন? উনি পারতেন না। নিজের ভাই হলে পারতেন না। কাজেই এই অপরাধীকে যদি আপনারা অপরাধী সাব্যস্ত করতে চান, আপনাদেরকে অবশ্যই তাকে কোর্টের আশ্রয় নিতে হবে, আপনাদেরকে আইনের আশ্রয় নিতে হবে, পুলিশের আশ্রয় নিতে হবে, দেন আদালতে প্রমাণিত হবে সে অপরাধী কি অপরাধী না। আর আইনি প্রক্রিয়া বাংলাদেশে কতটুকু একই বা কতটুকু কি, সেগুলো নিয়ে আমি বাইরে থাকা একজন মানুষ হিসাবে এত কিছু ঠেলে যাব না। তবে অবশ্যই বাংলাদেশে আইনের প্রতি শ্রদ্ধা রেখে কথাটি বলছি, আপনারা যদি ডিউ প্রসেসে তাকে আইনের কাছে সরপত করেন, আইনের গতিতে তার যতটুকু করার তার জন্য অবশ্যই করে থাকতো। অ্যাটলিস্ট এভাবে তাকে জনসম্মুখে এই নির্যাতনের শিকারটা সেক্ষেত্রে হতে হতো না। কাজে আমি বিশ্বাস করি সালিসি প্রক্রিয়া বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন যতটুকু কভার করে, অতটুকুর ভিতরে আপনাদের সীমাবদ্ধ থাকা উচিত। আর গায়ে হাত দেওয়ার ব্যাপারে আপনারা আমাকে সুনিশ্চিত করবেন। আমি যদি ভুল না বলি, কখনোই বাংলাদেশ সরকারের কোনো আইন কারো গায়ে হাত দেওয়ার অনুমতি আপনাকে দেয় না, সে আপনি যেই হন না কেন। আর যাদের কথা আপনারা বলছেন, এই জনপ্রতিনিধি,
তিনারা যেমন ভালো আছেন এবং তিনারা কী করেন সেটাও আমরা জানি। এমন কথাও আমাদেরকে শুনতে হয় যে সরকারি অনুদানের পাওয়া গম বা ধান বা চাল সেগুলো ভাত রান্না করে তারা তাদের গরুকে খাওয়ান, তাও এলাকার গরিব মানুষকে দেন না। এগুলো হয়তো আগের চিত্র ছিল একসময় বাংলাদেশে। বর্তমানে নতুন সরকার এসছে, আমার মনে হয় ওই দিনগুলোও শেষ হচ্ছে। কারণ বর্তমানে যিনি এসছেন বা যারা আসছেন, দ্য ওয়ে তারা কাজ করছেন, দ্য ওয়ে তারা সমস্ত কিছু নখদর্পণে খেয়াল করছেন, আমার বিশ্বাস সেই জনপ্রতিনিধি কেন, টপ টু বটম সবাইকে এখন 9 to 5 বলেন বা যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। কারণ বর্তমান সরকার এবং বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি একজন বাংলাদেশি আমেরিকান হিসাবে আমি এবং আমার পরিবারের সে বিশ্বাস হয়েছে। আবার আমাদেরকে কোনো একটি দলের সদস্য বা দলকে সমর্থন করি তা মনে করেন না। বাংলাদেশের ক্ষমতায় যে আসুক, সামনেও যে আসবে, বাংলাদেশের ভালো যে করবে, একজন বাংলাদেশি আমেরিকান হিসেবে আমরা তাকে আমরা সমর্থন বা তাকে আমরা বলবো হ্যাঁ সে ভালো করছে, হ্যাঁ এই দিকটা তার ভালো হয়েছে। ওই যে বললাম, নারীর টানে আমরা এখানে বসে বাংলাদেশ নিয়ে কথা বলছি, এর থেকে বেশি কিছু না। আমরা তো ভাই এখানেই থাকি, এখানেই খাই, এখানেই পড়ি, এই দেশে আমাদের খাওয়ায় পড়ায়, শুধু নারীর টানে কথাগুলো বলছি। এবং অন্যান্য জাতের মানুষগুলো দেখবেন নারীর টানে তারা যে দেশ থেকে তাদের 300 বছর আগে ব্যাকগ্রাউন্ড এসছে, তারা কথা বলে, সে খাবার নিয়েও তারা কথা বলে এবং অনেক কিছুই তারা এখনও অটোমেটিক্যালি ফলো করে। কাজেই আর বেশি আলোচনা বাড়াবো না, প্রায় 16 মিনিট 16.5 মিনিট হয়ে গেছে। আশা করি আমার কথাটা আপনারা বিবেচনা করবেন। আর যদি কোনো নেগেটিভ পজিটিভ কমেন্ট যেটাই হোক, আশা করি সেটা আপনারা আমার সঙ্গে শেয়ার করবেন। কারণ কি ভাই, দিন শেষে বাংলাদেশের ইমেজ ভালো হোক, এটা আমি অন্তত আমাদের মতো মানুষরা আমরা সকলে চাই। আপনাদেরকে বুঝতে হবে এই ধরনের ভিডিও চিত্র, তথ্যচিত্র কখনোই বাংলাদেশের মতো দেশ বা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রে হোক, এই ধরনের তথ্যচিত্র কখনোই তার ইমেজটাকে ভালো করে না। আর ওয়ান্স এগেইন ওই অনুদানগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায়, আপনাদের বুঝতে হবে তাহলে সামাজিক অবক্ষয়টা আরও কোন জায়গায় গিয়ে আটকাবে। এটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। কারণ যারা আপনাকে অনুদান দেয়, তেনারা কিন্তু অনুদানটা স্যাংশন করার আগে সেই দেশ সম্পর্কে তাদের মিটিং হয়, তাই না? তাদেরকে জানতে হয়, বুঝতে হয় কোথায় আমরা টাকাটা দিচ্ছি। আমেরিকার ক্ষেত্রেও কিন্তু ট্যাক্স পেয়ারের পয়সা, আমাদেরই ট্যাক্স পেয়ারের পয়সা। এই পয়সাটা দিয়েই তেনারা বিভিন্ন প্রজেক্টের বাইরে কাজ করছেন। আরেকটি কথা না বললেই না, আপনারা বাংলাদেশের অনেকেই আমি দেখেছি পাশ্চাত্যের অনেক দেশকে নিয়ে অনেক আঙ্গুল তুলে কথা বলেন। ভাই, যে কথাটা আপনি যেখানে এসে বলছেন সেই ইউটিউবে বা ফেসবুকে, একবার কি আপনার মাথায় জিনিসটা কাজ করে যে মনিটাইজেশন করে পয়সাটা আপনি আর্ন করছেন, এই টাকাটা কিন্তু ইউটিউব বা ফেসবুক থেকে যদি এসে থাকে, এই ইউটিউব বা ফেসবুকের হেডকোয়ার্টার কোথায়? অর্থাৎ সারা বিশ্বের যত ইউটিউবার বা ফেসবুকার রয়েছে, আমি যদি ভুল না বলে থাকি, ইউটিউব ফেসবুক এদের সামাজিক গণমাধ্যম যতগুলো, সামাজিক যোগাযোগ মাধ্যমে যতগুলো প্রসেস বা মনিটাইজেশনের মাধ্যমে যতগুলো মানুষ আপনারা ইনকাম করছেন, এই প্রত্যেকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মেজরিটি হেডকোয়ার্টার কিন্তু আমেরিকাতে, অথবা ওনারশিপ কিন্তু আমেরিকার। অর্থাৎ আমেরিকারই কেউ না কাহারা কোনো কোম্পানি সেটি ওন করে। অর্থাৎ আপনার মাস শেষে যে টাকাটা আপনি পাচ্ছেন, সেটা কিন্তু এই আমেরিকা থেকে আপনার পকেটে যাচ্ছে। কাজেই এটা একবার বিবেচনা করে দেখবেন যে খালি নেগেটিভ যদি খুঁজতে চান, প্রত্যেকটা জিনিসেরই পজিটিভ নেগেটিভ দিক থাকবেই, এছাড়া কিন্তু হয় না ধনাত্মক নেগেটিভ পজিটিভ। বাট আপনারা একটি কথা, আপনারা অনেকে অনেক নেগেটিভ কথা বলছেন, এমনকি দেখুন দাড়ি টিপি পাঞ্জাবি পরেও আপনারা ওয়াজে গিয়ে অনেক ধরনের কথা বলছেন আমেরিকাকে নিয়ে। কিন্তু ভাই, আপনি তো এই ওয়াজটি করার আগে সবার আগে আপনার ক্যামেরাম্যানকে দিয়ে আপনি আপনার নিজের রেকর্ডিং করার ব্যাপারটা সুনিশ্চিত করে রেখেছেন, এবং আরও 10টা বা 100টা ক্যামেরাম্যান তাদের সঙ্গেও আপনার আগে থেকে কন্ট্রাক্ট নিশ্চয় হয়ে আছে। সেটা হচ্ছে এই প্রত্যেকটি মনিটাইজেশনের ভাগ যেন আপনি পান, অথবা আপনার নিজের যে রেকর্ডিংটি হচ্ছে আজকে রাতে সেটি আবার আপনি প্রচার করবেন, মাস শেষে মনিটাইজেশন হয়ে এই টাকাটা কিন্তু আপনার পকেটে যাবে। হ্যাঁ, আপনি এখন বলতে পারেন যে এই টাকা দিয়ে আমি অনুদান করি, এই করি, সে করি, সেটাই হোক, যেটাই হোক না কেন, টাকাটি কিন্তু আমেরিকা থেকেই যাচ্ছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। অবশ্যই আপনারা আমাকে হয়তো আমেরিকার দালাল বা অনেক কিছু বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বাট আমি যে যুক্তিগুলো আপনাদের সামনে আজকে উপস্থাপন করার চেষ্টা করলাম, যদি খণ্ডাতে পারেন দয়া করে কমেন্টে এসে খণ্ডাবেন। ইটস ওকে। ইউএস বাংলা টিভি একটি ফ্যামিলি প্ল্যাটফর্ম, এই জন্যই আমরা সমাজের বিভিন্ন অবক্ষয় নিয়ে আপনাদের সামনে আবার আসার চেষ্টা করব। কারণ কাউকে না কাউকে আসলে বিড়ালে হলে ঘন্টা বাঁধতে হবে। ভালো থাকবেন, আজকে আসসালামু আলাইকুম।